হ্যালো রিস্টার্ট। আশা করি সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় ক্লাস। আমরা শ্বসনতন্ত্র পড়ছিলাম এবং শ্বসনতন্ত্রের আজকে একটু লম্বা টান হবে। মোটামুটিভাবে যদি সব ঠিকঠাক থাকে আজকে 70%-এর কাছাকাছি শেষ করতে পারবো বলে আশা করছি। তোমরা কেমন আছো? সুস্থ আছো কিনা আমাকে একটু জানাও। আর তোমাদের বাবা মা কেমন আছে আগে এটা একটু বলি। তোমাদের বাবা মা সবাই ভালো আছে কিনা এবং তোমাদের মন ভালো আছে কিনা এটা বলো। আর তোমাদের সামনে হচ্ছে ইয়ার ফাইনাল। তো সেই ইয়ার ফাইনালে এর জন্য তোমরা কতটুকু প্রিপেয়ার্ড এটা একটু জানতে হবে। আর তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমরা মানসিকভাবে কতটুকু স্ট্রং। কারণ মানসিকভাবে স্ট্রং না হলে মোকাবেলা করাটা একটু জটিল হয়। যদি মন ঠিক থাকে তাহলে আমার মনে হয় আহ, এই জার্নিটা আমাদের জন্য সুখকর হবে। সবাই একটু আসো, একটু জয়েন করো। আর আমরা আজকে দ্বিতীয় ক্লাসে দাঁড়াইছি। হ্যাঁ, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ভালো মতো এই ক্লাসটাকে বোঝার চেষ্টা করব। কোনো কিছু ইনশাল্লাহ বাদ থাকবে না, কোনো কিছু বাদ থাকবে না। সবাইকে একটু ডাকো, সবাইকে ডাকো। এবং 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 আজকে খেলা হবে। গতদিন আমি লম্বা ক্লাস নিতে পারিনি, বাট আজকে একটু ইচ্ছা আছে আমার তোমাদেরকে একটু পড়ানোর। যদি তোমাদের শেষ পর্যন্ত ধৈর্য থাকে তাহলে তোমরা একটু আসো, খাতা কলম নাও, একটু খাতা কলম নাও। নিছো? খাতা কলম নিছো? ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম। একটু আসতেছি, বাসায় যাচ্ছি স্যার, বাইরে ছিলাম। আচ্ছা আয়। আজকে আজকে শ্বসনতন্ত্রের যে পার্টটা আমরা পড়ব, এটা মোরলেস একটা স্টুডেন্টের জন্য কঠিন না। আমরা শ্বাস নেই, তাই না? বায়োলজিতে আমরা যেই সিস্টেমগুলো পড়ি, আমরা সিস্টেমগুলো পড়ি। আগে একটু বলে নিচ্ছি তোমাদেরকে। বায়োলজিতে আমরা আগে সিস্টেমগুলোকে বুঝি। যেমন আমরা এই রিস্টার্টে পুরা প্ল্যান কি আমি তোমাদেরকে গত দিন বলেছিলাম। এখন অলমোস্ট প্রায় খুবই কম স্টুডেন্ট তোমরা যুক্ত হয়েছো। মাত্র আমি দেখলাম যে 360, 362, 63 এরকম জন, 400 জন এখনো হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয় যদি সব ঠিকঠাক থাকে এই কোর্সে অন্তত 2000 স্টুডেন্ট আমি প্রত্যাশা করি। কেন আমি প্রত্যাশা করি? কারণ আমরা পিসিএমবি টিচার যেই প্যানেল ক্লাস নিচ্ছে, আহ, আমি চাই যে সবাই কম্বো কোর্সটা কিনুক। কেন? কারণ আমি চাই না যে কেবল আমার কাছে স্টুডেন্ট বেশি হোক বা আরেকটা টিচারের কাছে স্টুডেন্ট বেশি হোক। আমরা চাই একটা সিস্টেম তৈরি হোক, যে সিস্টেমে স্টুডেন্ট 4টা সাবজেক্ট নিয়ে যে টেনশনটা করে এই টেনশনটা যেন কমে যায়। এবং তোমরা বুঝতেছো একটা 6000 টাকার কোর্স পুরা পিসিএমবি, এবং এটা 8 মাসের কোর্স এবং একটা লং রান। এটা একটা লং রান। লং রান মানে এখানে অনেক দূর যাইতে হবে, ফুল সিলেবাস। তো এখানে অনেক ধৈর্য লাগবে, প্লাস স্পিড লাগবে, এবং সপ্তাহে 3 দিন ক্লাস করার মন মানসিকতা নিয়ে তোমাদেরকে থাকতে হবে। আর একটা কথা বলে দেই, তোমরা কেউ যদি মনে করো যে তোমাদের কোনো ক্লাস তোমরা পরে করবা, এই পরেটা আর পরে হবে না। এই পরেটা আর পরে হবে না। তোমরা দেখবা একবার ক্লাস মিসের যদি মহড়া শুরু হয়, এরপর এরপর যদি ক্লাস জমায় রাখা শুরু করো, তাহলে এই ক্লাস আর জমতে জমতে পাহাড়ের সমান হয়ে যাবে, পরে আর রিপিট করা দুষ্কর হবে। তাহলে তোমাদের জীবনে যতটুকু ব্যস্ততা থাকে এই ব্যস্ততাটাকে একটু তোমরা কাটায় ওঠার চেষ্টা করবা। বুঝছো? এটা আমি চাই তোমাদের কাছে। তো আমি এখন দেখতে পাইলাম মোটামুটি যারা তোমরা আসো, স্টিল ইটস এ ভেরি লো। মানে আমাদের যেই মানে ইচ্ছা ছিল অন্তত পক্ষে 1000 জন স্টুডেন্ট শুরুতে থাকা উচিত। আবার অনেকেই বলছে যে স্যার আমাদের হচ্ছে সামনে ইয়ার ফাইনাল, তো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। তবে আমি যেটা বলি তোমাদের, তোমরা সিদ্ধান্তের ক্ষেত্রে দেরি করো না। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি, ওরকি, আফরি, রাহুল সাহা, মুজাহিদ,
আবির এবং রিপন স্যার মিলে তোমাদেরকে এই 4টা সাবজেক্টকে আমরা ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। গতদিন আমি যা পড়াইছিলাম তার একটা ছোট্ট রিপিট করি। তোমরা এই জায়গায় শ্বসনতন্ত্রের এই জায়গায় তোমরা একটু মোটা করে দেখি, আচ্ছা আর একটু ছোট করেও লিখতে পারি। ধরো শ্বসনতন্ত্রের ভোকাল যে কর্ড, এই ভোকাল কর্ড থেকে নিচের দিকে এইরকমভাবে হয়ে আসা যে পার্টটা আমরা গতদিন পড়েছিলাম, তার সাথে তোমরা মনে করে দেখো, একটু দেখো আমরা কি পড়ার চেষ্টা করেছিলাম। আমরা 2টা ফুসফুসকে বোঝার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে, তোমাদেরকে আমি আজকে কিন্তু আমার প্রচুর এনার্জি আছে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের ল্যাগিং নাই। তোমরা মেন্টালি রেডি আছো কিনা আমার বলো। খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়াটা একটু আগে করে নিবা, আর ক্লাস কখনো বাদ দেওয়ার বা পরে করার চিন্তাই করবে না। একটু দেখো রেসপিরেটরি সিস্টেম। এখানে একটু দেখাই তোমাদের যে মানুষের বডিটাতে আসলে ঘটনাটা কেমনে ঘটে। ছোট্ট একটা দৃশ্য দিয়ে শুরু করি। একটা বডি, মানুষের একটা বডিতে এখানে যেই ফিগারগুলো দেখা আছে, মনে করো যে আমি যদি একটু ফিল করাই তোমাদের, তোমরা বুঝতেছো যে এটা তো নাক, তো নাক দিয়ে তো বাতাস ঢোকে। এই ছিদ্রটার নাম হইল নাসারন্ধ্র, এবং এই নাসারন্ধ্রের পরে এই জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। এরপর এই জায়গাটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর এই জায়গাটা হচ্ছে নাসা গলবিল, আর এইখানে হচ্ছে স্বরযন্ত্র, ভোকাল কর্ড, স্বরযন্ত্র। এটার নাম হচ্ছে স্বরযন্ত্র। স্বর, যেখানে আমি কথা বলি, উচ্চারণ করি। এখন এই স্বরযন্ত্রের পর এই যে জায়গাটা যেখান দিয়ে হচ্ছে খাদ্যনালীটা আসে, এই যে খাদ্যনালী চলে গেছে, খাদ্যনালীর সাথে আমার কিন্তু সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে আমার ট্রাকিয়ার সাথে। তো এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়াটা নিয়ে আমরা গতদিন পড়ছিলাম, মনে করে দেখো পড়ছিলাম। এবং এইখানে 16 থেকে 20টা এরকম সি শেপ তরুণাস্থি আছে, মনে করে দেখো। আমি বলছিলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, মনে পড়ছে? এরপর আমি বলছিলাম এটা যখন এই যে বডিটা ভিতরের দিকে ঢোকে, লাংসের ভিতরে যে ঢোকে, হ্যাঁ লাংসের ভিতরে ঢুকলো না? ঢুকলো। এই যে লাংসের ভিতরে যে শাখাটা ঢোকে, এইটার নাম হচ্ছে ব্রঙ্কাস, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস। তারপর এই ব্রঙ্কাসটা এই যে এইখানে এইভাবে যে ছড়ায়, এটার শাখার নাম হচ্ছে ব্রঙ্কিওল। এবং তোমাদেরকে বলছিলাম এই ব্রঙ্কিওলের একদম শেষে এই জায়গাটা যেখানে আর কিছু দেয় না, এখানে এই জায়গাটার মধ্যে ছোট ছোট এরকম গোল গোল বল আছে। এই বলগুলাকে আমরা ভালোবেসে বায়ুথলি বলি। কি থলি? বায়ুথলি। এবং এই বায়ুথলিটাকে আটকে যে রক্তের জালিকা বিন্যাসটা হয়, এটা হচ্ছে কৈশিক জালিকা, তোমরা এটা জানো। একটু পরে আমরা এখানে পড়া স্টার্ট করব। এখানে যে রক্তের আদান প্রদানটা হয়, গ্যাসীয় যে আদান প্রদান হয়, এটা মার্ভেলাস একটা খেলা। আজকের দিনে কিন্তু হেভি পড়াবো। তো আজকে একটু তোমাদের সাথে একটু ডিসকাস করে নিলাম, একটু আলাপ করে নিলাম যে এই জিনিসগুলো হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আগামীকালকে তোমরা এই চ্যাপ্টারের উপরে সুন্দর একটা প্র্যাকটিস শিট পাবা, আগামীকালকে অথবা পরশু, কারণ এখনও লেখা 50%ও শেষ হয় নাই। আমরা নতুন করে প্র্যাকটিস শিটগুলো লিখতেছি, এবং এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা হবে, সুন্দর একটা পরীক্ষা এই চ্যাপ্টারের উপরে। আগে শেষ করে নাও, তারপর তোমরা লিডার বোর্ডে দেখবা যে তোমাদের কার অবস্থানটা কত। তোমরা যদি পরীক্ষার সময় কখনো ট্যাব সুইচ করো, তাহলে সেটাও রেকর্ড থাকবে। একবার ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা সেটা পরীক্ষা দিবে, এবং কোনোভাবেই অন্য কোনো জায়গায় বা ট্যাব সুইচ করার সুযোগ থাকবে না।
আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সব টিচার মিলে তোমাদেরকে একটা গুরুত্ব সহকারে পড়াচ্ছি, এবং তোমরা ম্যাটেরিয়ালসের কথা যদি বলো, সবচেয়ে দামি ম্যাটেরিয়ালস হচ্ছে তুমি নিজে তোমার পড়ার প্রতি সিরিয়াস কিনা। যত টিচার যত মানে এই লেকচার শিট প্র্যাকটিস শিট দিক না কেন, তুমি যদি দিন শেষে না পড়ো তাহলে ওই লেকচার শিট প্র্যাকটিস শিটের কোনো লাভ নাই, বুঝছো? তাহলে সবচেয়ে বড় ম্যাটেরিয়াল হচ্ছে তোমার নিজের চেষ্টা, বাকিটা আমরা করব। তাইলে এইখানে এই জায়গাটায় তোমরা যখন এই যে দেখো, তারপর দেখো এই যে ছাতার মতো প্রসারিত একটা অঙ্গ দেখতে পাচ্ছ, এই যে এটা, এই প্রসারিত অঙ্গটা হচ্ছে ডায়াফ্রাম। তো এখানে খুললে তুমি দেখবা এখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা দিয়া ডরসাল অ্যাওর্টা ওই যে হার্ট থেকে যে অংশটা নিচের দিকে যায়, ডরসাল অ্যাওর্টা, এই ছিদ্রটা, এবং পোর্টাল ভেইন যেটা লিভারের সাথে জয়েন করবে, এই পোর্টাল ভেইনের কানেকশন আর ডরসাল অ্যাওর্টার ছিদ্রটা এখান দিয়ে পাস করে। আর এই পুরা ছাতাটা এরকম আপ ডাউন করে। আজকে পড়াবো, খেলা কিন্তু আজকে জটিল খেলা। তাহলে এই গত ক্লাসে আমি তোমাদেরকে যে পড়াইছি, আশা করি এই জিনিস তোমরা বুঝছো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস তোমরা মনে আছে কিনা, তোমাদেরকে আমি পড়াইছি এই প্লুরার নামে একটা জিনিস আছে, প্লুরা, এটার একটা আবরণ, হ্যাঁ, এটার একটা আবরণ, ফুসফুসের আবরণ। এবং তোমাদের মনে আছে কিনা, এইটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ, বুঝছো? এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ। এটা একটু বুঝো কি আবরণ রে শোনা, দ্বিস্তরী আবরণ। তার মানে এখানে দুইটা লেয়ার আছে, ডাবল লেয়ার। বাইরেরটা প্যারাইটাল, তোমাদেরকে গত ক্লাসে আমি এটা বলছিলাম, এইটা হচ্ছে প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসেরাল। ভিসেরাল শব্দের মানে হচ্ছে নরম অঙ্গ। এতটুকু তোমরা ক্লিয়ার? এবং তোমাদের মনে আছে যে এইটার অ্যাকচুয়ালি তিনটা খণ্ড, এবং এই লাংসের দুইটা খণ্ড, ওর 10টা সেগমেন্ট, ওর 8টা সেগমেন্ট, ওর 625 গ্রাম, ওর 565 গ্রাম। কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিছি। আজকে এই জায়গাটাতে একটু ফোকাস করো। শ্বসনের শারীরবৃত্ত মানে হচ্ছে হাউ ইট হ্যাপেন্স। যখন এখানে একটা শব্দ উচ্চারিত হয় না, ফিজিওলজি, এই ফিজিওলজির মানে হচ্ছে নর্মাল ফেনোমেনা। এটা একটু লেখা রাখো, হ্যাঁ, দেখবো সুন্দর করে কে আমার সাথে নোট করতে পারে। যদিও তোমাদের কষ্টের সময়, একটু কষ্ট করো, হ্যাঁ, কষ্ট করো। আচ্ছা, তাইলে এইটার নাম হচ্ছে নর্মাল ফেনোমেনা, নর্মাল ফেনোমেনা, ফিজিওলজি। এবার তোমাদেরকে একটু বইটা দেখাই, তা নাহলে তোমরা বই না দেখলে ভুলে যাও যে তুমি কিছু একটা পড়ছিলা। তোমাদের কাছে আজমল স্যারের বইটা আছে, একটু খোলো, আজমল স্যারের বইটা একটু খোলো। খুলছো? খুইলা তোমরা একটু বইটা বাইর করো। তোমাদের বইটা আমি দাগায়ও দিই কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এইবার এই যে এটার নাম হচ্ছে শ্বসনের শারীরবৃত্ত। আমি এই টপিকটাই লিখছি। তো তুমি একটু আগে গত ক্লাসে এটা পড়ছিলা যে উদ্ভিদ বা আমরা যত প্রাণী, যতই আমরা শ্বাস নিই না কেন, আমাদের বডির ভিতরে যে গ্লুকোজ আছে সেটা জারিত হয়, জারিত হইয়া কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর হচ্ছে এটিপি প্রোডাকশন হয়। এটার জন্য তো আমরা বেঁচে আছি। আচ্ছা, বেঁচে আছি। এবার তুমি বইটাতে দেখো, এখানে দুইটা শব্দ আছে, একটার নাম হইল বহিঃশ্বসন, আরেকটার নাম অন্তঃশ্বসন। এখান থেকে এই পর্যন্ত কোনো প্রশ্ন মেডিকেলে আসে নাই, ভার্সিটিতেও আসে নাই, এএফএমসিতেও আসে নাই। কলেজের জন্য একটু লাগবে। কি বহিঃশ্বসন? একটা সহজ লাইন বলি, আমরা যে শ্বাস নেই, আমরা কোত্থেকে শ্বাস নিই? আমরা পরিবেশ থেকে শ্বাস নিই, তাই না? তো পরিবেশ থেকে আমি যখন শ্বাস নিই, এই শ্বাসটা আমার কি দিয়ে প্রবেশ করে? নাসা রন্ধ্র দিয়ে প্রবেশ করে, আমার নাক দিয়ে প্রবেশ করে। নাক দিয়ে প্রবেশ করার পর এই নাসারন্ধ্র ডিরেক্ট ফুসফুসে যায়। কনসেপ্টটা বুঝো, চ্যাপ্টারটা খুব সহজ। এবং ফুসফুস থেকে এটা যায় হচ্ছে রক্তে। রক্তের অ্যাকচুয়ালি কোথায়? হিমোগ্লোবিনে, তোমরা এটা জানো।
এই হিমোগ্লোবিন এই রক্তটাকে ক্যারি করে নিয়ে যায় কোষ পর্যন্ত, কোষ পর্যন্ত নিয়ে যায়। তুমি এটা জানো। তাহলে আমরা এই পুরা প্রসেসের মধ্যে এখান দিয়ে কি ক্যারি করতেছি? অক্সিজেন ক্যারি করতেছি। আমাদেরকে আল্লাহ অক্সিজেনটা দিচ্ছে, আমরা বেঁচে আছি। বাট ইনফ্যাক্ট হোয়াট হ্যাপেন, কোষে অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়। সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষের যত কার্বন ডাইঅক্সাইড আছে এটাও তো বাইরে হইতে হবে, হবে না? কার্বন ডাইঅক্সাইড বাইরে হইতে হবে না? তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়, এই ঘটনাটা আমার বডিতে মিনিটে 14 থেকে 18 বার হচ্ছে। সো প্লিজ রিমেম্বার, ইটস হ্যাপেনিং 14 to 22 টাইমস পার মিনিট, পার মিনিট। তার মানে 22 মানে একটু বেশি হইতে পারে, অ্যাথলেটদের ক্ষেত্রে বেশি হয়। তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনায় তুমি দেখো ডিরেক্ট এই জায়গাটুকু হচ্ছে, এই জায়গাটুকুর নাম হইল বহিঃশ্বসন। এই জায়গাটুকুর নাম হচ্ছে বহিঃশ্বসন, এক্সটার্নাল রেসপিরেশন। আর এই যে জায়গাটুকু আছে না শোনা, এই যে জায়গাটুকু এখান থেকে এই পর্যন্ত, যে জায়গাটুকু ওই যে ফুসফুসের মাঝখান থেকে ওই পর্যন্ত, এইটা হচ্ছে অন্তঃশ্বসন। দিস ইজ কল্ড অন্তঃশ্বসন, ইন্টারনাল রেসপিরেশন। সো এই যে এক্সটার্নাল আর ইন্টারনাল, ইটস অল অ্যাবাউট সিম্পলি আন্ডারস্ট্যান্ডেবল। তাহলে এখানে বলা হয়, এখানে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন, বুঝছো? এক্সটার্নাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন, আর এটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন। এতটুক বুঝতে কারো সমস্যা হয়েছে? এটা আসলে 1 মিনিটের একটা পড়া, এটা 1 মিনিটের একটা পড়া। কি মানে আমি বুঝাবো যে আমার পরিবেশ থেকে ফুসফুস আর ফুসফুস থেকে পরিবেশের মাঝখানে একটা ফিজিক্যাল প্রসেস আছে, ফিজিক্যাল প্রসেস। তার মানে কমপ্লিটলি ইটস এ ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস, বাট দিস ইজ কমপ্লিটলি কেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস। এতটুক লিখছো কিনা আমারে বলো, আর মনের কোনো কথা থাকলে এখন কমেন্ট করো, আমি দেখব। বলো। ফুসফুস পর্যন্ত আলসামি, ফুসফুস পর্যন্ত হচ্ছে বহিঃশ্বসন, আর ফুসফুস থেকে বাকিটুকু হচ্ছে অন্তঃশ্বসন। এই এতটুক তোমরা কে বুঝো নাই? আমার একটু সত্যি করে বলো, কে বুঝো নাই? আমারে সত্যি করে বলো, কে বুঝো নাই? কার কার মনে প্রশ্ন আছে? কার মনে প্রশ্ন আছে? আমরা একটু বলতে পারো? দয়া করে আমার একটু জানাও কি হয়েছে, কি হয়েছে? বলো। বলো কার সমস্যা আমি শুনি, কার সমস্যা আমি শুনি। আমারে তোরা জানাও যে এখানে ডিফিকাল্টিজের লেভেলটা কোন জায়গায় আছে, আমি সামনে যেতে চাই। ডিফিকাল্টিজের লেভেলটা কোন জায়গায় আছে? আছে? নাই তো? তাইলে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
যদি না থাকে, মৌলিকা তুটুল তোমারটা দেখা যায়, তোমারটা দেখা যায়। আরিফা শেফা আসছিস? বইয়ের পিডিএফটা আমি দিব, বইয়ের পিডিএফটা দিব। এতটুক লিখছিস কিনা? আজকে অনেক পড়া, আমি নিজেও জানি না কখন গিয়ে থামবো। বহুত পড়া আছে আজকে, বহুত পড়া। আচ্ছা, মাহিদ আহমেদ, রিভিশন কি? ওহি নাজিফা, থ্যাংক ইউ সোনা, আসছিস? মিতু আসছিস? রিভিশন দিবি হচ্ছে একবার পড়ার পর, এই যে আমি পড়াচ্ছি আমার সাথে যে নোট করতেছিস না, এই নোটটা করবি। বায়োলজিতে নোট করা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নিচে লিখছি 14 থেকে 12 বার প্রতি মিনিট। এটা কে? ওকে, এগুলা সহজ জিনিস, এগুলা কোনো পড়া না। পড়া হইল সামনে, স্যার পড়া হইলে এখানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে। দিস ইজ সামথিং, যে এই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের ঘটনাটা কি হয় একটু করে বলি, একটু করে এই জায়গায় বলি। এখানে 2 মিনিট লাগবে। শব্দটা একটু দেখ, দেখ একটু, একটু ফিল কর। মনে কর আমরা শ্বাস নেই, তো তো শ্বাস নেওয়া হচ্ছে প্রশ্বাস, ত্যাগ করা হচ্ছে নিঃশ্বাস। এখন এইটার জন্য মাসেল কাজ করে। 2টা মাসেলের নাম লিখবি। এই কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পেশি। তো পেশি কয় রকম শুন? পেশি কয় রকম? 2টা পেশি আছে, রকম না, 2টা পেশি আছে। এক, আমাদের বডির ইন্টারকোস্টাল পেশি। এই শব্দটা একটু শোন, ইন্টারকোস্টাল পেশি, বুঝছিস? আরেকটা হচ্ছে ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে ডায়াফ্রাম। ইন্টারকোস্টাল পেশি, আরেকটা হচ্ছে ডায়াফ্রাম। লেখ, লেখ, ইন্টারকোস্টাল পেশি আর এইটা হচ্ছে ডায়াফ্রাম, বুঝিস? এখন ইন্টারকোস্টাল পেশি কোনটা দেখ, তোদেরকে আমি একটু দেখাই। এই ছবিটার দিকে তাকা, তাইলেই হবে। এই ছবিটার দিকে তাকা। এখন আমাদের যে রিস্ট, আমাদের যেই থোরাসিক কেজ আছে, থোরাসিক কেজ, তো এই যে এরকম আমাদের যে বুকের মাঝে যে হাড়গুলো আছে, এগুলো তোরা জানিস। এই হাড়গুলার মাঝে যে মাসেল আছে, এই যে মাঝে, এই হাড়গুলার মাঝে যে মাসেল আছে, এই মাসেলগুলো হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। সহজ, কিন্তু ঠান্ডা মাথায় শুনিস আমি কি বলি। এবং এই যে নিচের এইখানে যে এরকম ছাতার মতো প্রসারিত যে অংশটা আছে, এটার নাম ডায়াফ্রাম। তো এটা আপ ডাউন হয়, এটা আপ ডাউন হয়, হ্যাঁ, বুঝিস কিন্তু। তাহলে আমাদের একমাত্র দেখ, ঢাকার ডেন্টাল অ্যাডমিশনের 17-18 সেশনের প্রশ্ন। শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া, পূর্ণবয়স্ক সুস্থ মানুষে এই প্রক্রিয়া 14 থেকে 18 বার হয়। একটু বেশি হইতে পারে, আমি এখানে 22 লিখছি। নবজাত শিশুতে 40 বার হয়। এই যে 14 থেকে 18 বার, এটা আলিম স্যারের বইয়ে 16 থেকে 18 লেখা আছে। এক এক বইয়ে এক একটা রেঞ্জ, কিন্তু এটা ডেন্টাল অ্যাডমিশনে 17-18 সেশনে আসছে। তো এইটাও একটা প্রশ্ন আসতে পারে। তো আমি ওইখানে লিখছি কি 14 থেকে 22। এটা একটু বাড়ায় লিখছি কেন? এটা অ্যাথলেটদের রেট বেশি থাকে। সো তুই যদি আবার বই খেয়াল করতে চাস, তাইলে এখানে মানে 14 থেকে 18 এটা লিখতে পারিস, 14 থেকে 18। এবার সবচেয়ে সহজ জিনিস, তাহলে এখানে মাসেল কয়টা? 2টা। তাহলে আমি এখানে যখন ব্যাখ্যা করব, এখানে যখন ব্যাখ্যা করব যে এটা হইলো প্রশ্বাস, বুঝিস? হ্যাঁ, একটু বুঝিস। এটা হইলো কি? প্রশ্বাস, শুনিস? তাহলে আমি শ্বাস নিলাম, এই প্রশ্বাসে হচ্ছে শ্বাস নেয়া, আর নিঃশ্বাসে হচ্ছে শ্বাস ত্যাগ করা। নিঃশ্বাসে হচ্ছে শ্বাস ত্যাগ করা। বিষয়টা কেমন একটু ফিল কর, একটু ফিল কর। আমার দিকে তাকা, তাকাইছিস? তা আমাদের যে বুক আছে না, বুক তো আছে, বুকের যে খাঁচা, তো খাঁচাটা আপ ডাউন করে না? আপ ডাউন করে, এটা একটা স্থিতিস্থাপকের মতন একটা এরকম বুকটা আপ ডাউন করে। তো একটু ফিল কর। আমাদের ডায়াফ্রামটা প্রথমে হচ্ছে গিয়ে, আমাদের যে ডায়াফ্রাম,
এই ডায়াফ্রামটা নিচে নামে, নিচে পুরা ডায়াফ্রামটা নিচে নামবে। তো ডায়াফ্রাম যদি নিচে নামে শ্বাস নেওয়ার সময়, তখন বুকটা এরকমভাবে লম্বালম্বিভাবে বড় হয়। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি। শুনিস কি বলি? ডায়াফ্রামটা নিচে আসলো, এটা বোঝানোর বুদ্ধিটা হচ্ছে এখানে, সে ফর এক্সাম্পল ধর এটা হচ্ছে আমার বুক, এটা বুক, আর বুকের এই জায়গাটা হচ্ছে ডায়াফ্রাম। ধর এই জায়গাটা ডায়াফ্রাম, হ্যাঁ। এখন প্রথমে আমি যখন শ্বাস নিব তখন ও নিচে আসবে, তাহলে ডায়াফ্রামটা এমন এমন করে, তাহলে প্রথম ঘটনাটা কি ঘটবে? ডায়াফ্রাম নিচে আসবে। তো ডায়াফ্রাম নিচে আসলে এই জায়গা এবং এই জায়গার স্পেস বাড়ে, অনুদৈর্ঘ্য স্পেস বাড়ে। বাড়ার সাথে সাথে ডায়াফ্রাম যখন নিচে নামে, ইন্টারকোস্টাল মাসেল যেগুলা ছিল, এই যে এগুলা ইন্টারকোস্টাল মাসেল, এই যে এগুলা এরকম বাঁকা না, মানে আমি যদি একটা লম্ব টানি, লম্বের দিকে এইভাবে না আছে বিষয়গুলো এইভাবে, তো ও সংকুচিত হয়। সংকুচিত হইলে এটার চেহারাটা এরকম উপরের দিকে ওঠে, মানে এই যে উপরের দিকে ওঠে। তো এটা নিচের দিকে ছিল না, এটা উপরের দিকে ওঠে। ইন্টারকস্টাল পেশি সংকুচিত যদি হয়, তাহলে এই বুকটা উপরে ওঠে আর ডায়াফ্রামটা নিচে নামে, তাহলে কমপ্লিটলি লাংসের এরিয়াটা বাড়ে, ফুসফুসের আয়তন বাড়ে। আর আয়তন বাড়লেই হচ্ছে ভিতরের চাপ কমে যাবে। আয়তনের সাথে চাপের সম্পর্ক উল্টা। তাহলে চাপ যখন কমে যায় তখন বাইরের বাতাসের চাপ বেশি থাকার কারণে ভিতরে ঢোকে। এইটাই হলো প্রশ্বাস। সিম্পল। আমার গল্পটা বুঝছিস? বল কার সমস্যা আছে, বল কার সমস্যা আছে। হ্যাঁ রে শাহিদা, এসব কথা কইস না, এগুলা কইস না, এগুলা কস বললেই বুঝছস এই নিঃশ্বাস প্রশ্বাসের মানুষ নাই, দুষ্ট কোটি কোথাকার, বুঝছিস? তাইলে আমি এটারে একটু তোদেরকে বলি, তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? আমি কি ব্যাখ্যা করতেছি? প্রশ্বাস। এটারে উল্টা করলেই নিঃশ্বাস হয়ে যাবে। তাহলে শ্বাস নেওয়ার প্রথমে কি দেখ, ফিল কর ডায়াফ্রাম কোথায় নামবে? নিচে নামবে। ডায়াফ্রাম নিচে নামবে। আচ্ছা এবার তাকা, ডায়াফ্রাম নিচে নামার পর কি হবে? এই যে ডায়াফ্রামের মানে কি নিচে নামবে? সেন্ট্রাল টেন্ডন। এই শব্দটা একটু লিখে রাখ, মেডিকেলে গেলে পাবি, তোর এটা মেডিকেলে গেলে পাবি। সেন্ট্রাল টেন্ডন, সেন্ট্রাল টেন্ডন এটা নিচে আসবে। সেন্ট্রাল টেন্ডন নিচে আসলে ফুসফুসের কি বাড়বে শোন? অনুদৈর্ঘ্য। ফুসফুসের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। ফুসফুসের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। এখন ফুসফুসের অনুদৈর্ঘ্য ব্যাস যদি বাড়ে, তাহলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়লো, অর্থাৎ এটা কেমনে বাড়বে? এই যে এইটা এবং এইটা বাইরে যাবে, বাড়লো। তারপর ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মানে কি? কোস্টাল মানে হচ্ছে পরশুকার, মানে পরশুকার মাঝখানের জায়গা। ইন্টারকোস্টাল মাসেল বা পেশি, এটা সংকুচিত হবে। বুঝিস কি হবে? সংকুচিত হবে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে। সংকুচিত হইলে পরের লাইনটা হচ্ছে এই যে দেখ, বুকের শ্যাফট উপরে উঠবে। আজকে অনেক সহজ পড়া, বুকের শ্যাফটটা উপরে উঠবে। তো বুকের শ্যাফট উপরে উঠলে কি হবে? ফুসফুসের মোট আয়তন বাড়বে। ফুসফুসের কি বাড়বে শোন? মোট আয়তন। ফুসফুসের মোট আয়তন বাড়বে, বুঝছিস? মোট আয়তন বাড়বে, বুঝছিস? তো মোট আয়তন যদি বাড়ে, তাহলে আয়তন বেড়ে গেলে চাপ কমবে, বাইরের চাপ বেশি থাকবে, বাতাস ঢুকবে। তাহলে এখন আমি লাইনটা বলবো হচ্ছে তাহলে আয়তন যদি কমে, আয়তন বাড়লে তাহলে চাপ কমবে,
ফলে বাতাস ঢুকবে। তো বাতাস যদি ঢোকে इसका मतलब होता है क्या? বাতাস যদি ঢোকে তাহলে এটার মানে হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস, এই হইল ব্যাপার। এখন বলো কার সমস্যা হয়েছে, কার বুঝতে কষ্ট হয়েছে শুনি আগে। সিগন্যালে কোনো প্রবলেম হয় নাই। কই রে সিগন্যাল, নেট তো ঠিক আছে, আমি তো সব ঠিকঠাক দেখি। কই রে তোরা? এই মাইমুনা নূর, মাহাতাব এক্সিস্ট, কই রে সোনা? লাবিবা, এঞ্জেল মারিয়া, ফাতেমা সানজানা, বল। এখন কি প্রবলেম দেখতে পাচ্ছিস বল। তালহা ফাহাদ, আমি তো দেখি না। সায়েদ আরকান, মাহমুদুল হাসান, থ্যাংক ইউ। তাহসান খান, এসব কথা যদি বলিস আরেকবার বুঝাইতে। আত্মারিয়া, আরে রোজা শেখ, চাপ যদি না, এই যে দেখ চাপ কমবে বলতে ফুসফুসের ভিতরের চাপটা কম না। আমি আমার যে লাংস, তো আমার এই ফুসফুসটা তো একটা বলের মতো সংকুচিত প্রসারিত হইতে পারে না। তো এটার যদি চাপ কমে তাহলে বাইরের চাপের কারণে ভিতরে বাতাস ঢুকবে না। এটাই, এইখানের যে চাপ প্রেসার আর এইখানের যে প্রেসার যদি P2 বেশি হয় প্রেসারে, তাহলে ডেফিনেটলি এটা ভিতরে ঢুকবে। এইখানে ঠিক যা লেখছি এখানে এটার রিভার্স করে দিলেই হয়ে যাবে। জাস্ট রিভার্স। এটা তোরা বাসায় করবি, আমি না। এটা তোদের কাজ, আমি না, তোরা করবি। তাহলে এটা কি হবে? এই যে প্রশ্বাস নেই, ওটা তো অ্যাক্টিভ প্রসেস, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রসেস বা প্যাসিভ প্রসেস। তাহলে এই যে শ্বাস যে নিচ্ছে, তাহলে এটা হইল অ্যাক্টিভ প্রসেস। আর এই যে শ্বাস ত্যাগ করা, এটা হচ্ছে প্যাসিভ প্রসেস। বুঝছিস? প্যাসিভ প্রসেস মানে হচ্ছে এটা নিষ্ক্রিয় একটা প্রক্রিয়া। তাহলে এটা কেমনে হবে? ঠিক প্রশ্বাসে যা যা হইছে তা উল্টায় যাবে। কেমনে? ফিল কর, ডায়াফ্রাম নিচে নামছিল, এখন উপরে উঠবে। ইন্টারকস্টাল মাসেল সংকুচিত হয়েছিল, এখন প্রসারিত হবে। তো ডায়াফ্রাম উপরে উঠবে, ইন্টারকস্টাল মাসেল প্রসারিত হবে, বুকের শেফট ভিতরে ঢুকে যাবে, চাপ বাইরে যাবে, বাতাস বাইর হয়ে যাবে, মানে নিঃশ্বাস। এটা তোদের নিজেদের পারা উচিত, নিজেদের পারা উচিত। পারবি? বল, পারবি কিনা বল। আচ্ছা, মাঝে মাঝে ইন্টারনেটের কি সমস্যা, সিগন্যাল প্রবলেম আমার। কি বলিস তোরা, কি বলিস? শোভা একটু সিগন্যালে গ্যাঞ্জাম করতেছে, তাই না? নেটওয়ার্ক প্রবলেম করতেছে। শান্ত, ভুলি নেই। শোন নোয়া, ইন্টারকোন্টাল কোনো শব্দ নেই নোহা, ইন্টারকোস্টাল। সাথী, সাবিরা, একমাত্র এই যে ইন্টারনেট যদি মাঝখানে একটু বাইরে বাড়ি করে, আমাদের মাইমের ইন্টারনেট আমরা ইউজ করি, মাইম অফিসিয়ালি। আমাদের ইন্টারনেটের যে আইএসপি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আমরা 11,000 টাকা মান্থলি পে করি শুধু ওয়াইফাই বিল, 11,000।
আমারটা সহ অ্যারাউন্ড 13,000 বিল পে করি। 13,000 টাকা আমরা দেই শুধু ইন্টারনেট বিল বাবদ। তো ওরা আমাদেরকে এনশিওর করছে যে আমাদের যে ফাইবার বা আইপি ওরা প্রোভাইড করছে এই আইপিতে প্রবলেম হওয়ার কথা না। তো এরপরেও যদি এরকম মাঝে মাঝে করে, ওরাও যেমন বিপদে থাকে আমিও বিপদে থাকি। একমাত্র এই ইস্যুতে আমি নিরুপায় যদি ইন্টারনেট ল্যাগ করে। এটা পৃথিবীর কেউ চায় না যে ইন্টারনেট ল্যাগ করুক। হ্যাঁ, রিদওয়ানুর রহমান, আমি জানি, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে, আমি দেখি যে কয়েকটা সেকেন্ডের জন্য ল্যাগ করতেছে। হ্যাঁ, এই ল্যাগিংটা আমার এবং আমার আইএসপির উভয়ের নেটওয়ার্কের বাইরে। আমি নিজের স্টার্লিং খুলবো। শোন ইলমান, আমি যদি পারতাম যে ইলন মাস্কের কাছ থেকে মান্থলি যদি 50,000 টাকা দিয়েও যদি তার সাথে ডিল করতে হইতো, মানে আমার যে এখন এডটেকের মানে কলেবর আছে, আমি করতাম। কারণ স্টারলিংক আমরা নিব, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আগে আসুক স্টারলিংক, ওরা দিক, উই উইল ডেফিনেটলি ফাইন্ড দ্য সুইটেস্ট ওয়ে। কারণ পড়াইতেছি, পড়ানোর মাঝখানে ইন্টারনেট ঝামেলা করবে, এটা সহ্য করার মতো অবস্থায় আমরাও নাই, তোরাও নাই, বুঝছিস? এটা একাবান্তই হচ্ছে ব্যাড লাক। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বল? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, ফুসফুসের মোট আয়তন বাড়বে। ইশরাত জাহান রাইসা, এই 13,000 টাকা মাস, এটা কি কম না বেশি বলতো? জান্নাতুল হুর, এই শেফট মানে হচ্ছে আমাদের মানে শেফট মানে হচ্ছে বুকের পুরো অংশটা, এই যে আমাদের বুকটা এই যে উপরে ওঠে আর নিচে নামে, এইটাই হচ্ছে শেফট। শেফট বলতে বোঝায় এক্সটার্নাল এরিয়া। ফুসফুসের ব্যাস কমে না, আয়তনটা বাড়ে কমে, ওইটাই। এসা, থ্যাংক ইউ। স্টারলিংক লাগাবো, নেটেরও রিস্টার্ট লাগবে। নিশা, ঠিক আছে, ফাইন, পারবি। আচ্ছা, এবার একটু সামনে যাই, চল খেলি। সেই রকম একটা খেলা আছে, সেই রকম খেলা, মাথায় নষ্ট হয়ে যাবে এখন। তোরা মনে কিছু নিস না, হ্যাঁ? এরপরে এটা পড়াবো, একটু এটার দিকে তাকা, এখন একটু মাথাটা নষ্ট হবে, হ্যাঁ? তোরা মনে কিছু নিস না, মনে কিছু নিস না। আচ্ছা, আমি তোদেরকে, নো প্রবলেম। নোয়া, শেফট বুঝতে পারছিস? ওকে, নো প্রবলেম। রিদওয়ানুর, শোন, মানে কোনো স্টুডেন্ট কোনো কিছু নিয়ে কমপ্লেন করবে এবং আমরা সেটা সহ্য করব, এই অবস্থায় আমরা নাই। যে কোনোভাবেই যে কোনো ধরনের সিচুয়েশনকে মিনিমাইজ করার ক্ষমতা আমরা রাখি, কিন্তু কিছু জায়গায় আমাদের নিরুপায় হইতে হয়। সেটা হচ্ছে এই এক ইন্টারনেট ইস্যু। অনুদৈর্ঘ্য ব্যাস কমবে, হ্যাঁ। নিঃশ্বাস, কি নিঃশ্বাস? হ্যাঁ, অনুদৈর্ঘ্য ব্যাস কমবে। ঠিক এইটাকে উল্টায় লিখবি, এইটাকে উল্টাবি, তাইলেই হবে। এবার খেলা হচ্ছে এখানে, এবার খেলাটা একটু অনুভব কর। এখন একটু সেন্সিটিভ একটা ব্যাপার আছে, মাথাটা একটু ক্লিয়ার কর। তো আমাদের এই যে ব্রেইন, আমাদের এই যে ব্রেইন, তো এটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে একটা জাস্ট হিউম্যান ব্রেইনের আউটার স্ট্রাকচার দিলাম। তো এবার খেয়াল কর, আমাদের সেরিবেলামের পর এই যে এখানে পন্স আর মেডুল অবলঙ্গাটা আছে না, পন্স আর মেডুল অবলঙ্গাটা, একটু শুনিস, শোনা, একটু প্লিজ শুনিস। তো এইখানে দুইটা পন্সে দুইটা কেন্দ্র আছে, পন্সে। আবার মেডুলায় উপরে কিন্তু পন্স, পন্স এই একটা, এই একটা পন্সে। তো পন্স মেডুলা, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট।
দামি জিনিস পড়াইতেছি, হ্যাঁ, তোদের কলেজ এটা পড়াবে কিনা আমি শিওর না, পড়াইছে কিনা আমি জানি না, বা পড়াবে কিনা তাও আমি জানি না। এই পেছনের পার্টটার নাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। বুঝছিস? তাহলে ওই যে পার্টটুকু, এই পার্টটুকুর নাম হচ্ছে পন্স। এই পার্টটুকুর নাম পন্স। ফিল কর, এই পার্টটুকুর নাম হইল পন্স। বুঝছিস না? এবার আয়, এইখানে মেডুলায় দুইটা, আমি আরেকটু নিচে দেয় দিলাম বোঝার জন্য, আরো দুইটা কেন্দ্র আছে মেডুলায়। এই যে মেডুলা আছে, এটার নাম হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র আর প্রশ্বাস কেন্দ্র। এইবার তাকা, এই যে উপরের দিকের যেই জোড়াটা, নিচের দিকের যেই জোড়াটা, এই দুইটার আলাদা আলাদা নাম আছে। প্লিজ ফিল কর আমি এখন কি বলতেছি। এই উপরেরটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র। নিউমোট্যাক্সিক, শুনে রাখ। আর এর নিচেরটা হচ্ছে অ্যানিউস্টিক। তোদের বইয়ের চিন্তা করা দরকার নেই, তোরা শুধু আমার পড়াটা শোন। আর এইখানে এই যে এইটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আর এই যে এইটা আছে না, এইটা হইল প্রশ্বাস কেন্দ্র। এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। তাহলে আমি এখানে কয়টা কেন্দ্রের কথা বললাম? কয়টা? 4টা। নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, নিঃশ্বাস, প্রশ্বাস। ফিল কর আমি কি বলি, ফিল করিস। এবার এই জায়গার মধ্যে আমাদের লাংস আর এই যে ডায়াফ্রাম আছে, এটা একটু অনুভব করিস আমি কি বলি, অনুভব করিস। তো এইখানে হইল, এখানে একটু 5-10 মিনিট টাইম লাগবে, হ্যাঁ, 5-10 মিনিট টাইম লাগবে। এই জায়গায় একটু অনুভব কর। এইখানে এটা হচ্ছে মানে লাংসটা, আমি লাংসটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে লাংসের একটা ছোটখাটো প্রকৃতি। এবার এইটার পাশে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, এটার পাশে ইন্টারকোস্টাল মাসেল, বুঝিস কিন্তু দামি পড়াচ্ছি। আর নিচে হচ্ছে, এইটা হচ্ছে ডায়াফ্রাম, নিচে ডায়াফ্রাম। এখন খেলাটা কি হয় শোন, খেলাটা হয় হচ্ছে মানে ফুসফুসের সাথে স্পন্সোপ কোনটা, আরেকজন জিজ্ঞেস করছে ওয়াল্লাহ মাথায় নিঃশ্বাস কেন্দ্র। তো মাথায় নিঃশ্বাস কেন্দ্র থাকবে নাকি তোর বুকের মধ্যে নিঃশ্বাস কেন্দ্র থাকবে? দুষ্ট কিরে নুজহাত এসা, এটা কি বললি? দেখ, ফিল কর আমার কথা, আমি তোদের কমেন্ট দেখতেছি, ফিল কর। এই যে প্রশ্বাস কেন্দ্র আছে না, প্রশ্বাস কেন্দ্র অনুভব করিস। লাবিবা গ্যাঞ্জাম করিস না, দেখ এই প্রশ্বাস কেন্দ্রের সাথে এই ইন্টারকোস্টাল মাসেল কানেক্টেড, প্রশ্বাস কেন্দ্রের সাথে, নিঃশ্বাস এবং প্রশ্বাস বোথ কেন্দ্রের সাথে। আবার আরেকটা জিনিস খেয়াল কর, এই অ্যানিউস্টিক কেন্দ্র থেকে উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে আসে, নিঃশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা এই লাংস পর্যন্ত আসে। আবার ঠিক এই কেন্দ্র থেকে উদ্দীপনা ডায়াফ্রাম পর্যন্ত আসে। স্যার তাহলে হয় কি আসলে? ফিল কর, আমরা যখন শ্বাস নেই এইটাকে বলা হয় প্রশ্বাস, এবং প্রশ্বাস নেওয়ার সময় যে কেন্দ্র উদ্দীপ্ত থাকবে তার নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আমরা যখন শ্বাস নিই। আর ঠিক ওই সময়
আমরা যখন শ্বাস ছাড়ি এই ঘটনাটার নাম হচ্ছে নিঃশ্বাস, আর নিঃশ্বাস যখন নেই তখন যেই কেন্দ্র উদ্দীপ্ত থাকবে তার নাম হইল নিঃশ্বাস কেন্দ্র। যখন একটা কেন্দ্র উদ্দীপ্ত থাকবে তখন আরেকটা কেন্দ্র অটোমেটিক অফ থাকবে, আর যখন এই কেন্দ্র উদ্দীপ্ত হয় তখন ওই কেন্দ্র অফ থাকে। একটা লাইন বুঝাবো, শান্তিমতো বুঝ। আমাদের মস্তিষ্কের পন্স আর মেডুলা অবলঙ্গটায় এই 4 জোড়া স্নায়ুকেন্দ্র আছে, যে স্নায়ুকেন্দ্র দিয়ে সমস্ত জালক কানেক্টেড। উপরের দিকেরটার নাম হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র। নিউমোটেক্সিক বানানটা হচ্ছে এরকম, নিউমোটেক্সিক শব্দটা হচ্ছে এরকম, নিউমোটেক্সিক। ফিল কর, এটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার। আরেকটার নাম হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার। এই দুইটার নাম একটু ক্রিটিক্যাল, এমনই হবে। তাইলে এইবার তোদেরকে একটু বইয়ে নিয়ে যাই যে তোরা বইয়ে পড়বি কেমনে। দেখ, তোদের সামনে একটা ছবি আছে, এই যে ছবি, এটাকে আমি সহজ করে আঁকাইছি ওখানে। এবং কি আছে এখানে, এই যে এই ছবিটার দিকে তাকা। ডায়াফ্রাম, এই জায়গাটায় যে স্নায়ু উদ্দীপনা বহন করে তার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এটা লেখা রাখ, এটা তোদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে। এই যে দেখ, পন্স আর মেডুলা, এখান থেকে যে স্নায়ুগুলা আমাদের শ্বসনতন্ত্রে যায় সেগুলাকে এইরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এবং প্রশ্বাস কেন্দ্র মেডুলাকে এখানে যেভাবে দেখানো হয়েছে এটা লিটল বিট জটিল স্টুডেন্টের জন্য বুঝতে, তাই আমি এটা একটু সহজ করছি। তাহলে এই যে ডায়াফ্রাম পর্যন্ত, এই যে ডায়াফ্রাম পর্যন্ত যে স্নায়ুটা আসলো এইটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ। তাহলে ঘটনাটা কি হয়, 1 মিনিট তোদেরকে বুঝাই, 1 মিনিট লাগবে। এই যে দেখ, দেখ মানে সোজা একটা লাইন বুঝবি, আর কিচ্ছু বোঝার দরকার নেই। দেখ এখানে হঠাৎ করে আমাদের বডিতে কার্যক্রম হইতেছে, একটা ছোট্ট মোমেন্টে দেখ, চিন্তা কর, আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কখন কার্বন ডাইঅক্সাইড বাড়বে, যখন আমার বডিতে সমগ্র মাইটোকন্ড্রিয়া কাজ করতেছে, শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল। এই যে দেখ অ্যানিউস্টিক কেন্দ্র, প্রথমেই অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হবে, হওয়ার সাথে সাথে অ্যানিউস্টিক কেন্দ্র হইয়া কোন কেন্দ্র আসবে, প্রশ্বাস কেন্দ্রে। রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, 1 লাইন বোঝ, তাইলেই হবে। 1 মিনিট দে, অ্যানিউস্টিক থেকে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছাইল। উদ্দীপনা কোন স্নায়ু, এই যে ফ্রেনিক স্নায়ু। কোথায় আসলো, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। তাইলে অ্যানিউস্টিক কেন্দ্র থেকে যদি প্রশ্বাস কেন্দ্রে আসে তাইলে তৎক্ষণাৎ কি শুরু হবে, প্রশ্বাস। তাহলে আমি যখন শ্বাস নিব তখন নিঃশ্বাস কেন্দ্র বন্ধ থাকবে, আবার আমি যখন শ্বাস ছাড়ব তখন প্রশ্বাস কেন্দ্র বন্ধ থাকবে। খালি এতটুক মনে রাখ, এতটুক মনে রাখ, আর কোনো কঠিন কিছু নাই। তাহলে বিষয়টা কেমন, তাহলে বিষয়টা দেখ, একই সময় স্নায়ু তাড়না প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোটেক্সিক কেন্দ্র প্রেরিত হয়। তো প্রশ্বাস কেন্দ্র মানে অ্যানিউস্টিক থেকে তো প্রশ্বাস কেন্দ্রে আসলোই, আমি শ্বাস নিলাম, সাথে সাথে নিউমোটেক্সিকেও আসবে। নিউমোটেক্সিক কেন্দ্রে স্নায়ু তাড়না ভেগাস স্নায়ুর মাধ্যমে এই যে ফুসফুসে বায়ুস্ফীতি উদ্দীপনা পৌঁছালে প্রশমিত হয়। এটার মানে হচ্ছে তো ফুসফুসও রেডি থাকবে এখন শ্বাস নেওয়ার জন্য। তাহলে ফুসফুসে যেই স্নায়ু নিয়ে যায় এটার নাম ভেগাস, আর ডায়াফ্রামে যেই স্নায়ু সেন্স ক্যারি করে তার নাম হচ্ছে ফ্রেনিক। শুধু এই 2টা নাম মনে রাখ, আর লাগবে না। এবার দেখ এখানে কি লিখবি, দেখ রক্তে ফিল কর, রক্তে
কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। অ্যানিউস্টিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হয়েছে। কোথায় গেছে? প্রশ্বাস কেন্দ্রে, প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপ্ত হয়েছে। প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপ্ত হওয়ার পর এইটা ফ্রেনিক নার্ভ দিয়া, কোন নার্ভ? ফ্রেনিক নার্ভ দিয়া এটা কোথায় গেল? ডায়াফ্রাম, মধ্যচ্ছদা, মধ্যচ্ছদায় গেল। এবার মধ্যচ্ছদা রেডি কি করার জন্য? শ্বাস নেওয়ার জন্য। তো এই মধ্যচ্ছদা কেমনে রেডি হবে? শ্বাস নিবে না, তাহলে ও নিচের দিকে নামবে, ডায়াফ্রাম নিচের দিকে নামবে না, তো নিচের দিকে নামানোর অর্ডার দিবে কে? ও, এই যে ও অর্ডার দিবে নিচে নামো। এবার এই অ্যানিউস্টিক কেন্দ্র এটা তো আগে ইসেকে অর্ডার দিবে, ভেগাস নার্ভকে অর্ডার দিবে। কোন নার্ভ? ভেগাস নার্ভ। তাহলে ভেগাস নার্ভকে অর্ডার দিলে কে উদ্দীপ্ত হবে? ফুসফুস। পড়াটা অনেক সোজা, ফুসফুস উদ্দীপ্ত হবে। তো ফুসফুস উদ্দীপ্ত হওয়ার জন্য বডিতে, ফুসফুসের বডিতে অক্সিজেন নেওয়ার জন্য রেডি। তাহলে মধ্যচ্ছদা এবং ফুসফুস যখন রেডি হয় তখন আমরা কি নেই? শ্বাস নেই। এই তো শেষ। পড়াটা তো ইজ দ্যাট ইজি। এই যে এই এতটুকুর মধ্যে হইল পড়া, এই এতটুকুর মধ্যে হইল পড়া। Why it's easy? It's easy because it's easy. এটা সহজ, কঠিন না। হ্যাঁ, কঠিন হবে আমরা যখন আরও ডিটেইলে যাব, এটার আরও ডিটেইলিং আছে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে। লেখ, আমি তারপর বলতেছি, লেখ, আমি তারপর বলতেছি, লেখ। এমডি নিলয়, তুই নাটক কম করে লেখ, শয়তান, নাটক কম করে তুই লেখ। আমারে বুঝাও। বলো, তোমরা যদি লেখো আই উইল বি সো হ্যাপি। তাইলে বলো, এই এতটুকু ইজি ব্যাপার। রোজা শেখ, লেখ, লেখ। আমি এই জন্যই ওয়েট করছি, লেখ, সমস্যা নেই। সিগন্যাল একটু গ্যাঞ্জাম করতেছে, সমস্যা নাই, সিগন্যাল করুক গ্যাঞ্জাম। সাদিয়া সুলতান আত্মারিয়া, হ্যাঁ রে ফাতেমা সানজানা, এত কিছুই হয়, এত কিছুই হয়। লেখ, একটু লেখ। কয়েক সেকেন্ড নেটের বাইরে থাকে, তারপর সব ঠিক হয়ে যায়। টম এন্ড জেরি, আফিয়া, আমি এখনো লিখি নাই, সমস্যা নাই, টেনশন করিস না। নাবিলা হোসেন, নাবিহা, শোন, আমি তোদেরকে দিব। মাইমুনা নূর, দেখ তুই বুঝছিস কিনা, মাইমুনা নূর বুঝছিস কিনা? এই নুহি, আমি তো তোর নোট দেখি। মেঘলা সেরেনিটি, তুমি একটু লাইফটাকে পিছনের দিকে টান দাও, দেখবা ক্লিয়ারলি বুঝতে পারবা। রাজ রেইন্স, রফিকুল ইসলাম, আমি দিব। নাবিহা হোসেন, আমিই দিব তোমাদেরকে নোট, দাগানো বইয়ের পিডিএফ আমিই দিব। রাদিয়া, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হইল ফুসফুসের শ্বাস আর প্রশ্বাস কেন্দ্রর একটা, মানে একটা জাস্ট একটা পার্ট, যে আমরা শ্বাস নিই,
রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হইল। এই লাইনটা হচ্ছে একটু লেখা রাখি, উদ্দীপিত, উদ্দীপ্ত হইল, উদ্দীপ্ত। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হইল, প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হইল। এগুলা সব স্নায়ু জালকের মাধ্যমে ছড়ে। তারপর ফ্রেনিক নার্ভ থেকে মধ্যচ্ছদায় গেল, আর ভেগাস নার্ভ থেকে ফুসফুসে গেল। ফুসফুস এবং মধ্যচ্ছদা সবাই রেডি হইল শ্বাস নেওয়ার জন্য। ঠিক আরেকটা ঘটনা ঘটবে যখন আমরা শ্বাসটা ছেড়ে দিব। ওই শ্বাস ছাড়া দেওয়ার সময় এই ফ্রেনিক নার্ভই মধ্যচ্ছদাকে আর ভেগাস নার্ভ ফুসফুসকে অর্ডার করে রিলিজ করার জন্য বাতাসটা। এটাই হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। নুজহাত এশা, সারডান, ফাহাদ, ঠিক আছে। হ্যাঁ, ইলমান হোসেন। এবার এক্সহেল করব, ঠিক সিমিলার প্রসেস। দেখো এক্সেল যে আমি করব, এই যে দেখো সেম কাহিনী। নিউমোটেক্সিক কেন্দ্র থেকে স্নায়ুতারণা নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছালে নিঃশ্বাস শুরু হয়। নিউমোটেক্সিক কেন্দ্র থেকে একই সাথে তাড়না প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছানোর ফলে একই সময়ে শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয় এবং নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। মানে প্রশ্বাস বন্ধ হয়ে নিঃশ্বাস শুরু হবে। কারণ প্রশ্বাস মানে কি? শ্বাস নেওয়া। তা আমি একই সাথে শ্বাস নেওয়া আর দেওয়া করতে পারবো না। হয় আমার শ্বাস নেওয়া বন্ধ করে শ্বাস ত্যাগ করতে হবে। তো এই যে এই সময় ফুসফুস সংকোচনজনিত কোনো উদ্দীপনা অ্যানিউস্টিক কেন্দ্রে পৌঁছায় না বলে এই অবদমন ক্রিয়া অপসৃত হয়। অপসৃত মানে হচ্ছে মিশে যায়। ফলে অ্যানিউস্টিক কেন্দ্র পুনরায় উদ্দীপ্ত হয়ে স্নায়ুতারণা প্রশ্বাস কেন্দ্রে প্রেরণ করে, আবার প্রশ্বাস চালু হয়। এইবারে একবার প্রশ্বাস আরেকবার নিঃশ্বাস হইতে থাকে, একবার প্রশ্বাস আরেকবার নিঃশ্বাস হইতে থাকে। তাহলে নিউমোটেক্সিক কেন্দ্র থেকে স্নায়ুতারণা এবার প্রশ্বাস কেন্দ্রে পৌঁছানোর পর নিঃশ্বাস কেন্দ্রে যাবে, তাহলে নিঃশ্বাস শুরু হবে। যেমন ধর এই গল্পটা ঠিক আছে, আমি দেখ আরেকটা জিনিস দেখাই, সেম কাহিনী এখানে। হ্যাঁ, এবার এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এবার আমি মনে কর এটা একটু মুছে দিলাম, পুরাটা একটু মুছে দিলাম, আছে ওই যে নোট আছে, টেনশন করিস না। আমি এবার একটু নিঃশ্বাস কেন্দ্রটা দেখাবো তোদের। সিমিলার কাহিনী, সহজ জিনিস, এত দুশ্চিন্তার কিছু নেই, পুরাটা সোজা। আর এক মিনিট দেখ, দেখ। এবার আমি কি নিছি? শ্বাস কিন্তু নিছি, প্রশ্বাস কেন্দ্র কিন্তু উদ্দীপ্ত হয়েছে, আমি শ্বাস নিয়ে ফেলছি। এবার নিউমোট্যাক্সিক কেন্দ্র দেখিস, কি কেন্দ্র? নিউমোট্যাক্সিক কেন্দ্র। ওই যে মাথায় ওই যে নিউমোট্যাক্সিক, তো ও একবার অর্ডার দিছে না শ্বাস নেওয়ার জন্য, এবার শ্বাস ত্যাগ করতে হবে না? তো ওই অর্ডার দিবে কেমনে? এই নিউমোট্যাক্সিক কেন্দ্র যখন উদ্দীপ্ত হবে তখন ও এবার নিঃশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করবে। কোন কেন্দ্রকে? নিঃশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করবে। তো নিঃশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করার সাথে সাথে কি হবে? প্রশ্বাস কেন্দ্র বন্ধ হবে, আর নিতে পারবে না। প্রশ্বাস কেন্দ্র স্তিমিত হবে। এটা খুব কম সময়ের জন্য হয়, অনেক স্বল্প সময়ের জন্য। তাহলে প্রশ্বাস বন্ধ, আমি এখন ছাড়বো। এবার নিঃশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে ওই যে সেই একই স্নায়ু, কি? ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক স্নায়ু কাকে অর্ডার করবে? ডায়াফ্রামকে অর্ডার করবে। সেম ঘটনা, পুরা চ্যাপ্টারটা সোজারে। ডায়াফ্রাম এখন উপরে উঠবে। আবার এই নিউমোট্যাক্সিক কেন্দ্রই কি দিবে? এই যে ভেগাস নার্ভের মাধ্যমে ফুসফুসকে ছাড়বো না, আমি ছাড়বো। তো বাতাস ছাড়ার জন্য ফুসফুসকে চাপ হইতে হবে। তো এই যে ফুসফুসে অর্ডার পাঠাবে, ফুসফুসে সংকোচনজনিত উদ্দীপনা পাঠাবে। সংকোচনজনিত উদ্দীপনা ফুসফুস সংকুচিত হবে। সংকুচিত হওয়ার পর এই উভয় কর্মকাণ্ড মিলা এই যে এখন ঘটনাটা যেটা হবে, এটার নাম হচ্ছে নিঃশ্বাস। কি কঠিন পড়া!
আমি বুঝি না এখানে কি কঠিন পড়া আছে। শেষ শেষ ঘটনা। নাথিং। বইয়ের মধ্যে একটু জটিল করে লেখা আছে, তোমরা প্লিজ টেনশন করো না। ইন্টারনেট আজকে অনেক দুষ্টু মিষ্টি করতেছে। ইন্টারনেট আজকে বড় দুষ্টু মিষ্টি করতেছে, বড় দুষ্টু মিষ্টি। ওয়েটিং ফর দ্য সিগন্যাল। রাফসান, সহজ জিনিস, কঠিন জিনিস না। শাওন আহমেদ, চেতিস না। মায়মুনা নূর, শাওন এবার বলো লিখছো কিনা। সাদিয়া সুলতানা আত্মারিয়া, লিখছিস? খাইছে রে। আরেকজন 7টা থেকে খালামুনির কাছ থেকে পড়া শিখতেছে। ওরে তোর খালামুনি, তোর খালামুনির একটা থ্যাংক ইউ দেশো না। মায়মুনা নূর, আমি দোয়া দরুদ পড়তেছি দেখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া দরুদ পড়া শুরু করব। ফাতেমা সানজানা, দেখ পারবে কিনা, এখন পারবে কিনা। নেট ঠিক আছে এখন, এখন দেখা যায়। শোভা লিখছিস? থ্যাংক ইউ। শোভা লিখছিস কিনা বল। ফাহমিদা হোসেন মহুয়া, লেখা শেষ। মিতু, লেখা শেষ। ওকে। সায়েদ আরকান হাসান, মাত্র পড়ানো শুরু করলাম। তুমি যদি এখন কও কখন পড়া চলবে তাইলে হবে, মাত্র শুরু করলাম। বুঝো না, মাত্র অর্ধেক হয়েছে। এবার দেখো সেই মজা, প্রতিবর্তী ক্রিয়া। হঠাৎ কইরা তুমি খাইতেছ, খাইতেছ খাইতেছ, মন জোরে হাতচি দিলা, মনে করো হাতচি দিয়ে দুনিয়া উড়ে ফেলাইলা, হাতচি একটা দিলা। আবার মনে করো তোমার খাইতে খাইতে আমার কথা মনে পড়ছে, তো তুমি এরকম করলা, আমরা করিনি এরকম? আচ্ছা। আবার মনে করো আমরা ঘ্যাগ রিফ্লেক্স দিয়ে ঘ্যাগটা দেখাইতে পারতেছি না। তো এই যে এইসব ঘটনা ঘটে, এগুলোর সাথে একটু স্নায়ু জড়িত। সেই যে কি পড়া দেহ, এই দেহ, এই যে দেহ, সেই মজার একটা ব্যাপার। এখানে একটু পড়া আছে, একটু 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 দেখ, বইটা একটু বাইর কর। এই পড়াটা সিকিউতে না আসলেও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই। এখানে একটা শব্দ আছে, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। হেরিং ব্রয়ার রিফ্লেক্স, এটা আসলে কেমন শোন, আমি লাইনটা পড়ে শোনাই। ফুসফুসে বায়ু স্ফীত হলে, মানে আমি যখন শ্বাস নেই, প্রশ্বাস। আচ্ছা, শটান রিসেপ্টর। হোয়াট ইজ শটান রিসেপ্টর স্যার? এই যে আমরা স্ট্রেচ করি না, ফুসফুস যখন প্রসারিত হয়, তখন প্রসারিত হইলে ওরা একটা এনার্জি লাগে, এটাকে স্ট্রেস রিসেপ্টর বলে। স্ট্রেচিং করি বলে স্ট্রেচিং। এই যখন ফুসফুস ফুলে, তখন ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে প্রেরিত হলে কার্যক্রম প্রসারিত হয় এবং প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর নিতে পারবা না। আমার কথা বুঝো, শ্বাস নিতে নিতে আর নিতে পারবা না। এই যে আর যখন নিতে পারবা না, তখন প্রশ্বাস বন্ধ হয়। আর আমরা যখন নিঃশ্বাস নেই, মানে নিঃশ্বাসটা ছাড়ি, তখন ফুসফুসটা চেপে যায়, রিল্যাক্স হয়। এই যে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র কার্যকারিতা ফিরে পায়, এই যে ফুসফুসের এই যে একবার ফুলে আরেকবার সংকুচিত হয়, ফুলে আরেকবার সংকুচিত হয়, এই যে রিফ্লেক্সটা, এইটার নাম হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এটাকে বলা হয় ব্রিদিং রিদম।
রিদম অফ ব্রিদিং, হেরিং ব্রয়ার রিফ্লেক্স, এই শব্দটা পরীক্ষায় আসবে। এই যে হেরিং ব্রয়ার রিফ্লেক্স, এইটা হইল এখানকার পড়া। এখানে সর্বোচ্চ 3 মিনিট লাগবে আমার। এইটার নাম হচ্ছে হেরিং ব্রয়ার কি রিফ্লেক্স। কিসের রিফ্লেক্স? রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্স মানে হচ্ছে যেই কাজটা হবে ইনস্ট্যান্ট কাজ। হেরিং ব্রয়ার রিফ্লেক্স কাকে বলে? ফুসফুসের, এই দেখ, ফুসফুসের সংকোচন ও স্ফীতির রিফ্লেক্স, এটার নাম হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। 3টা ঘটনা ঘটবে, খালি শুনে রাখ। এখানে হেরিং ব্রয়ার রিফ্লেক্সের 2টা লাইন লিখবি শুধু। প্রশ্বাস চালু হইলে, প্রশ্বাস চালু, এইটার মানে হইল নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ। আর প্রশ্বাস বন্ধ মানে হচ্ছে নিঃশ্বাস চালু। এইটার নাম হেরিং ব্রয়ার রিফ্লেক্স। ওকে, অর্ধেক পড়া শেষ। আর 3টা শব্দ হয়, শোন। এখন নাকের মধ্যে যদি কেউ একটু গুতুগুতু দেয় আমারে, ধর একটা কিছু দিয়ে নাকের মধ্যে একটা গুতুগুতি দেয়, এমন হাঁচি দিব তুই সামনে থাকলে তোরে উড়ে ফেলবো। এবার যদি খাবার বা এর কিছু অংশ শ্বাসনালীতে যায়, ট্রাকিয়াতে যায়, তাইলে একটা রিফ্লেক্স আমার হবে। কেমনে হবে দেখ, এই যে, এই যে দেখ, শোন, কয়েক সেকেন্ড মনোযোগ দে, কয়েক সেকেন্ড। নাকের ভিতরে, নাকে কিছু একটা গেছে, কিছু একটা গেছে, চিৎকার করে উঠবে কে? অলফ্যাক্টরি স্নায়ু। নাকের ভিতরে অলফ্যাক্টরি কোষ আছে, অলফ্যাক্টরি স্নায়ু চিৎকার করে উঠবে, চিৎকার করে উঠা একটা হাঁচি দেওয়াবে, স্নিজিং, কিনে নাক উত্তেজিত হয়ে গেছে। তাইলে আমার নাকের ভিতর নাসারন্ধ্রে, বুঝছিস? এটা কি কঠিন পড়া? তোরা যদি বলিস কঠিন পড়া তাহলে আমি মানি না। নাসারন্ধ্রে কিছু একটা গেছে, তাইলে এই স্নায়ুটার নাম কি? অলফ্যাক্টরি স্নায়ু। খুব চেতে গেছে, অলফ্যাক্টরি স্নায়ু আইসা এমন হাঁচি তোমারে দেওয়াইছে, দিন দুনিয়া অর্ধেক শেষ। স্নিজিং। এবার তোমার কোনো খাবারের কিছু অংশ আল্লাহর অশেষ রহমতে ট্রাকিয়ায় গেছে, ট্রাকিয়া চেতে গেছে। ট্রাকিয়া তো সহ্য করবে না, ট্রাকিয়া শুধু বাতাস সহ্য করে। ট্রাকিয়া চেইতা আওয়াজ দিছে ভেগাস স্নায়ুকে। ভেগাস স্নায়ু বডিরে এমন চেতন চেতাইছে, সাই করে কাশি মারবা, কাশি, কাশি। তার মানে যদি ট্রাকিয়ায় কিছু আটকায়, ট্রাকিয়ায় কিছু আটকায়, চেইতে উঠবে কোন স্নায়ু? ভেগাস। তোমাদেরকে পড়াবো এই ভেগাস স্নায়ু। এইটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু। খুব চেতে উঠবে ভেগাস স্নায়ু, চেইতা তোমার দেওয়াবে কাশি যা আছে কপালে, কফিং, কফিং হবে, সেই কাশাকাশি করবা। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। আর একটু ভিতরে, খাবার গিলতে গেছো, গেলার সময় মনে করো যে গলবিলে কিছু একটা হয়েছে, গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু চেইতে উঠবে, এই এখানে কি হয়েছে? গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু তোমাকে এই যে করাবে, এইটার নাম হচ্ছে গ্যাগ প্রতিবর্তী। তাহলে কে চেতে উঠলো? গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু। কিসের মধ্যে? গলবিলে। এইটার নাম হচ্ছে গলবিল, এবং স্নায়ুটার নাম কি? গ্লসোফ্যারিঞ্জিয়াল।
গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু কি করাবে তোমাকে? গ্যাগ করাবে, গ্যাগ, গ্যাগ রিফ্লেক্স, রিফ্লেক্স। বলো আমারে, পড়া কেন কঠিন হবে? কেন পড়া কঠিন? কে তোমাকে বলছে পড়া কঠিন? আমি তো পড়া কঠিন দেখি না, তুমি দেখো, আমি দেখি না। বলো। হেচকি, রোকসানা, রজনী, এই নেট কি এখন কোনো গ্যাঞ্জাম করতেছে? বল রজনী, বল শোনা। টেনশন করিস না শোনা, টেনশন করিস না। গ্যাগ, এটাকে গ্যাগ রিফ্লেক্স বলে, জিএজি, গ্যাগ রিফ্লেক্স। বল এতটুকু লিখছিস কিনা, তাহলে আমি একটু সামনে যাই। এই এতটুক লিখছিস কিনা, তাহলে আমি একটু সামনে যাব। হুম 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 হুম। এদের একটু লেখ শোনা, লেখ প্লিজ, লাগে লেখ। খুব বেশি। হ্যাঁ, এটা আমি বুঝতেছি যে আজকে যদি সিগন্যালটা ডিস্টার্ব না করতো আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হইতো, এটা আমি বুঝতেছি। আরেকজন জিজ্ঞেস করছে গ্যাগ রিফ্লেক্স করে দেখান। ইলমান তুই আয় শয়তান, তুই গ্যাগ রিফ্লেক্স কর। আকলিমা আক্তার, শোনো আকলিমা, তুমি কমেন্ট না করলেও আমি তোমার কমেন্ট করি, তুমি এটা কোনো কথা বললা? তুমি কমেন্ট না করলেও আমি কমেন্ট দেখি। আমার কাছে যদি মোবাইল নাও থাকতো, তুমি কমেন্ট করলে আমি দেখতাম, এটা তুমি একটা কথা বললা? বলো, তোমার কমেন্ট আমি দেখি না? বল, এবার কি মজার পড়া পড়াবো? সেই ইন্টারেস্টিং পড়া রয়েছে, সেই ইন্টারেস্টিং পড়া রয়েছে। দেখ, রাসায়নিক নিয়ন্ত্রণ, এটা আমি পড়াবো না, এটা তোদেরকে আমি বাসার SW দিব, নিজেরা পড়বে, নিজেরা, নিজেরা, সব আমি পড়াবো না, তোরা নিজেরা পড়বি। এটা SW। হুম, এবার আসো। এই যে দেখো কি সুন্দর। ওমা, এবার দেখো, এই আল্লাহর বান্দা, এই মনে করো যে আমার আমার কাছাকাছি সুন্দর না, একটু সুন্দর হয়েছে আর কি। ও বাতাস থেকে অক্সিজেন নিতেছে, এটা আমি বুঝলাম। আর বাতাস থেকে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড দিতেছে, তাও বুঝলাম। তো এখন অক্সিজেনটা যে যাবে ওর বডিতে, টুকটুক করে 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 করে, এই যে অক্সিজেনটা যে ওর বডিতে যাবে এখান থেকে, এখান থেকে, এই যে এইখানে যে ছড়াবে, তারপর এখান থেকে রক্তে যাবে কেমনে? ইটস এ কোয়েশ্চেন। এই রক্তে যাওয়ার একটা খেলা আছে। রক্তে যাওয়ার খেলাটা হইল, দেখ, মনে কর এইটা হইল অ্যালভিউলাস। এটা কি? অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসের পাশ দিয়া, এই অ্যালভিউলাসের পাশ দিয়া দেখ একটা খেলা আছে। টুক 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 কইরা 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 কইরা, টুক টুক কইরা এইখানে 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 পাশ দিয়া রক্তনালী প্রবাহিত হয়। হাই রে কি যে মজা! তো যখন রক্ত টুকটুক করে এইটার ভিতর দিয়ে যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, রক্ত এটার ভিতর দিয়ে, এটার ভিতর দিয়ে যাইতে যাইতে, এটা যখন একটা নির্দিষ্ট রাস্তা পার করে, তখন একটা খেলা আছে। খেলাটা হইল, এটার ভিতরে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এটার ভিতরে ঢুকে যায়, আর ওর ভিতরের কার্বন ডাইঅক্সাইডটা বাইর হয়ে যায়। একটা মজার ব্যাপার আছে এখানে। এখানে যেটা হয়, এটার নাম হচ্ছে চাপের পার্থক্য। চাপের পার্থক্য, অর্থাৎ প্রেশার অফ অক্সিজেন আর প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের একটা ইমব্যালেন্স এখানে আছে, যে ইমব্যালেন্সের কারণে এটা এইখানে বাহিত হয়। এটা নিয়ে আরেক দিন ব্যাখ্যা করব। এখন যেটা আমি বলতে চাই, আমাদের বডির ভিতরে অক্সিজেনটা ক্যারি করে কেমনে?
তুই বললি কি স্যার আমি তো বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসছি, এটা ক্যারি হইতে হবে না বডিতে? তো বডিতে ক্যারি করবে কে? এই বডিতে ক্যারি করবে হইল রক্ত, এবং রক্তের কোন অংশ ক্যারি করবে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ক্যারি করবে, এবং হিমোগ্লোবিন যে ক্যারি করবে এটার একটা সূত্র আছে, সুন্দর সূত্র। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে ক্যারি করতে পারে, 4টা। 4HbO2 এই যৌগটা হয়। এটা কি পরিবহন? অক্সিজেন। এই অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়, দুইভাবে। এক, ভৌত দ্রবণ রূপে, দ্রবণ রূপে। তাকায় থাক, প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 ml অক্সিজেন পরিবাহিত হয়। এটা ডেন্টালে আসবে। কান্দিস না, ফাতেহা সাদ, কান্দিস না, হ্যাঁ। 0.2 ml অক্সিজেন ক্যারি হয়। আর 2 হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ওই যে নিচে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে বাইন্ড করতে পারে। বাইন্ড করে সে হিমোগ্লোবিন নামে একটা যৌগ গঠন করে। আর হিমোগ্লোবিনটা হচ্ছে এমন একটা যৌগ যেই যৌগের শঙ্করায়নের মতো 4টা মাথা আছে, এবং প্রতি মাথায় একটা করে অক্সিজেনকে ও বাইন্ড করতে পারে। দিস ইজ কল হিমোগ্লোবিন। আর এই যৌগটার নাম অক্সিহিমোগ্লোবিন। এই যৌগটার নাম অক্সিহিমোগ্লোবিন। এটা অস্থায়ী যৌগ, ভাঙ্গা যায়। অনেক সহজ পড়া, অনেক সহজ পড়া, একটু কঠিন পড়া না, একটু কঠিন পড়া না। বল লিখছিস কিনা, বল লিখছিস কিনা। ফাতেমা শাহানাজ, কান্দিস না, এত কান্দিস না, এটি কান্দা কান্দি বাদ দে। জুমু, জুমু পারবি? পারবি কিনা? অক্সি হিমোগ্লোবিন হিসাবে ক্যারি করতে হবে। এইবার বল, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কার কাছে ক্লিয়ার? বল। নোট ডান, থ্যাংক ইউ। আবরার হোসেন চৌধুরী, হ্যাঁ বুকের পিডিএফ দিব। নুহি আজকে পাওয়া যাবি। আবরার শোন, আমি জানি তোদের একটু কষ্ট হইতেছে, কিন্তু একটা কথা বলি, এই যে আমার কাছে পড়তেছিস না, এইটাই তোদের স্টাডি টাইম, এইটাই তোদের স্টাডি টাইম। এই জন্য অবহেলা করিস না, অবহেলা করিস না। তাহলে অক্সিজেন পরিবহন কয়ভাবে হয়? 2 ভাবে হয়। অক্সিজেন পরিবহন 2 ভাবে হয়। আর কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কয়ভাবে হয় বলতো? 3 ভাবে হয়। এটাই আজকের লাস্ট পড়া, যা 3 ভাবে হয়। এটাই আজকের লাস্ট পড়া। 1 নাম্বার দেখ, ভৌত দ্রবণ রূপে। তার মানে আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বানাইতে পারে। এইভাবে মাত্র 5% দ্রবীভূত হয়। 2 নাম্বার, কার্বামিনো যৌগ রূপে। যৌগ রূপে একটু তাকাইস,
একটু তাকাইস, এই যে হিমোগ্লোবিনের অণুটা, অ্যামিনো গ্রুপটা, এইটা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যৌগ হিসাবে বাইন্ড করতে পারে। HbNH COOH, এটার নাম কার্বামিনো হিমোগ্লোবিন বা কার্বক্সি হিমোগ্লোবিন। আবার আরেকটা আছে, এই এইচবির প্রোটিন, এই এইচবির প্রোটিন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হইয়া কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করতে পারে, এবং এই ক্যারিটা হয় অ্যারাউন্ড 30%। বলতেছি আরেকটা হইল বাইকার্বনেট আয়ন রূপে। কি রূপে? বাইকার্বনেট আয়ন রূপে। বাইকার্বনেট আয়ন, এটা কেমন একটু দেখা, এই যে বই দেখ, এই যে তোদের ডেন্টালের ভর্তি পরীক্ষা এটা আসবে। সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে, প্লাজমা মানে রক্তরস, আর পটাশিয়াম বাইকার্বনেট দিয়ে লোহিত রক্তকণিকার মাধ্যমে বাহিত হয়। এইটা মনে রাখবি, তোদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে এই দুইটা, প্লিজ। তাইলে সোডিয়াম বাইকার্বনেট এটা দিয়া কোথায় ক্যারি হয়? রক্তরসে। কে ক্যারি হয়? কার্বন ডাইঅক্সাইড। আর পটাশিয়াম বাইকার্বনেট দিয়ে কোথায় ক্যারি হয়? আরবিসি। আরবিসির কোথায়? হিমোগ্লোবিন। কত ক্যারি হয় এখানে? 65%। আজকের দিন সাকসেসফুল। নেক্সট ক্লাসে শনিবার এই চ্যাপ্টার শেষ কইরা MCQ করাবো, CQ করাবো, বুঝছো? ওই দিন কিন্তু তোমাদের কলেজ নাই, শনিবার। ওই দিন রেডি থাকবা, খেলা হবে। এখন বলো কার সমস্যা আছে? বলো কার সমস্যা আছে? আগের কথা, প্রকৃতি পরিশ্রমীদেরকে কখনো ফিরত দেয় না। যারা পরিশ্রম করবা তারা রেজাল্ট পাইবাই। সবার ইয়ারলি 14 তারিখ থেকে, সবার ইয়ারলি 14 তারিখ থেকে। বলো কার সমস্যা আছে? দেখছিস? বলো। এখন তোমরা আমারে প্রশ্ন করতে পারো যে আরো কোনো ডিফিকাল্টিজ আছে কিনা। মহুয়া, আর কোনো ডিফিকাল্টিজ আছে কিনা? আস্ক মি এনিথিং। এদিকে ফাতেমা শাহজানা, শানজানা, সে কতক্ষণে চলে যাবে। ইশরাত তামান্না, আগের স্লাইডে অবশ্যই যাওয়া যাবে শোনা। কি বলিস তুই? বললে আমি এখন তোরে নিয়ে সমুদ্রে চলে যাব? আর আগের স্লাইড তো কোনো ব্যাপারই না। বলো বলো। কি সমস্যা? কারো কোনো সমস্যা নেই? কারো কোনো সমস্যা নেই? কারো কোনো প্রবলেম নাই? ও মাই গড, গুড নাইট। ঠিক আছে। নওশিন জাহিন নায়রা, আমি আসছিলাম, রংপুরে আসছিলাম। ঠিক আছে। বাইকার্বনেট একটি আয়ন না যৌগ। বাইকার্বনেট একটি আয়ন, যৌগমূলক বাইকার্বনেট। আয় সমুদ্রে আয়। আনিকা ইসলাম লাইবা, তোর কমেন্ট পড়বো না মানে? কেন পড়বো না? ঠিক আছে, ঠিক আছে তাইলে।
ঠিক আছে? ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।